সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মণিপুরী উচ্চ বিদ্যালয় ও কলেজের সৌজন্যে মোহনা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান দৃষ্টিকোণ দেখার জন্য। দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক মণ্ডলী, আমরা জানি বাংলাদেশে রাজনীতি এখন কিছুটা নির্বাচনমুখী হতে যাচ্ছে। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমার স্টুডিওতে দুইজন অতিথি উপস্থিত রয়েছেন। আমার ডান দিকে রয়েছেন তানভীর শাকিল জয়, সাবেক সংসদ সদস্য ও সহসভাপতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক। আপনাকে স্বাগত। আমার বাম দিকে রয়েছেন ব্যারিস্টার এম সারওয়ার হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী ও বাংলাদেশ বিএনপির নেতা। আপনাকেও স্বাগতম। থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, আমরা জানি যে দুই দলই একটু নির্বাচনমুখী হতে যাচ্ছে। আমি প্রথমেই তানভীর শাকিল জয়, আমি আপনার কাছে একটু আসতে চাই যে রাজনীতির মাঠ কিছুটা গরম হচ্ছে। আওয়ামী লীগ অনেক আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং বিএনপি কিন্তু এখনো পর্যন্ত নির্বাচনের ঠিক প্রস্তুতি নিচ্ছে, আবার তারা কিন্তু সেই সহায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকার, সেই জায়গায় সেই একই সুরে কিন্তু রয়ে গেছে। আপনি আগামী নির্বাচনটিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ এবং মোহনা টিভির সকল দর্শককে শুভেচ্ছা। 2019 সালে নিয়ম অনুযায়ী নির্বাচন হওয়ার কথা, সুতরাং সেক্ষেত্রে 1.5 বছরের মতো সময় আছে বা তার থেকে কিছুটা কম। এখন বাংলাদেশের সকল রাজনৈতিক দলই, বিশেষ করে প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে, সেগুলো নির্বাচনমুখী হওয়াই স্বাভাবিক। এবং বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের চরম শিখরে নেওয়ার সাথে সাথে গত বছরের শেষ থেকে, আপনারা জানেন যে গত বছরে কিন্তু আমাদের 20তম কাউন্সিল যেটি হলো, তখন থেকেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের সভানেত্রী তিনি নেতা কর্মীদেরকে জনগণের কাছে যে নির্বাচনমুখী করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। এবং আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি, মাননীয় মন্ত্রী সহ সকল নেতৃবৃন্দই তৃণমূল পর্যায়ে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার জন্য যা যা কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন, সেক্ষেত্রে দলের নেতাকর্মীদের জনগণের কাছে আরও বেশি যাওয়া, দলের সংসদ সদস্যদেরকে আরও তৃণমূলে বেশি করে পৌঁছানো, দলের অভ্যন্তরে যে কিছু ছোটোখাটো সমস্যা সকল দলেই থাকে সেগুলো নিরসন করা, এরকম সকল কার্যক্রম এবং বর্তমান সরকারের উদ্যোগে বা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশে যে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ চলছে, সেই উন্নয়ন কাজগুলোকে সময় মতো শেষ করা এবং সেগুলোর সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়া, যেন নির্বাচনের সময় আমরা জনগণের কাছেই উন্নয়নের বার্তাটি সামনে নিয়ে নির্বাচনে আমরা ভোট চাইতে পারি, সেই সকল কিছুই কিন্তু একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতৃত্বে চলছে। এবং আপনি যে আরেকটি প্রসঙ্গ তুললেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনের বিষয়ে তাদের যে দৃষ্টিভঙ্গি, দেখুন 2014 সালের যে নির্বাচনটি হয়েছে তার আগে থেকেই কিন্তু বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বা এই সকল তথাকথিত বিভিন্ন দাবি দেওয়া তুলে আসছে এবং উচ্চ আদালতের রায় কর্তৃক তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার পরেও সেই দাবিটি নিয়েই কিন্তু বিএনপি মাঠে থেকে কিন্তু রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 2014 সালে নির্বাচনে তারা অংশগ্রহণ করেনি। পরবর্তীতে 2015 সালে আমরা দেখেছি যে নজির 2014 সালে যে নির্বাচনে অংশগ্রহণ করেন, এটি কি তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত? অবশ্যই রাজনৈতিক ভুল সিদ্ধান্ত, সেটি আমরা তো অবশ্যই বলবো এবং সেটি আমি তো মনে করি বিএনপি সেটি উপলব্ধি করছে। কারণ বিএনপির আপনি দেখবেন যে অনেক সময় কিন্তু বিএনপির বিভিন্ন নেতাদের বক্তব্য থেকেও কিন্তু সেই হতাশার চিত্রটি ফুটে এসেছে। এবং 2015 সালে তারা নজিরবিহীন জ্বালাও করাও, যেটি শুধু বাংলাদেশে কেন, আমি বলবো যে বিশ্বের কোথাও এরকম আগুন সন্ত্রাস করা হয়েছে কিনা আমরা জানি না। জি, এই যে ঘটনাটি ঘটানো হলো, হ্যাঁ, এই সকল কিছুর মাধ্যমে কিন্তু বিএনপি কিন্তু রাজনৈতিকভাবে তারাই ক্ষতিগ্রস্ত হলো। এবং এখন 2019 সালের নির্বাচনে আমরা তো অবশ্যই আশা করি যে বিএনপি আসবে এবং সেটাতে অংশগ্রহণ করবে এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন হবে, আমরা সেটাই চাই। এবং সকল বিশ্বের সকল গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হবে এবং সেখানে তারা অংশগ্রহণ করবে। নির্বাচন কমিশন পুনর্গঠিত হয়েছে এবং সেই নির্বাচন কমিশনের অধীনে অত্যন্ত সফলতার সঙ্গে কয়েকটি নির্বাচনও হয়েছে। সুতরাং বিএনপির তো আসলে নির্বাচনে না আসার কোনো যৌক্তিক কারণ নেই, তবে তারপরে রাজনৈতিক সিদ্ধান্ত তাদের উপরে। আমি আপনার কাছে আবার জনাব ব্যারিস্টার সারওয়ার, শুনছিলেন আপনি সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের কথা এবং তিনি কিন্তু বলছেন যে বিএনপির
এখন যে পরিস্থিতি নির্বাচনে না আসার কোনো কারণ নাই, আপনি কি মনে করেন? জনাব শাহেদ, আপনাকে ধন্যবাদ এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম এখন দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, একটি দেশে যদি গণতান্ত্রিক কার্যক্রম চালু থাকে সেখানে নির্বাচনী সবচেয়ে বিগিনিং অ্যান্ড দ্য বিগ এলিমেন্ট অফ ডেমোক্রেসি। তো নির্বাচন তো অবশ্যই করতে হবে এবং বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হয়ে সবসময় নির্বাচনমুখী। নির্বাচন যে বর্জন করা, এই বর্জনের ইতিহাস আওয়ামী লীগেরও রয়েছে। তারা 88-তে বর্জন করেছিল, 15ই ফেব্রুয়ারি নির্বাচন বর্জন করেছিল। অতএব এটা পরিস্থিতি মোতাবেক, এবং এই বর্জনটা করা হয় জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য নেশন। বিকজ বিএনপি উপলব্ধি করতে পেরেছিল যে আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকলে তাদের আন্ডারে কোনো নির্বাচন সুষ্ঠু এবং সঠিক হবে না, এবং এইটা আওয়ামী লীগ কিন্তু এখন বিএনপি যদি ইলেকশনে যায়, সেই আওয়ামী লীগের সাথেই তো তাদেরকে ইলেকশনে যেতে হবে, সরকারকে রেখেই তো ইলেকশনে যেতে হবে, কারণ আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন যে তারা সংবিধানের বাইরে তারা এক পাও যাবেন না। না, এই সংবিধানের যে কথা বলেন না, এইটা আমাদের পলিটিক্যাল কালচারের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে এইভাবে যে যারাই ক্ষমতাসীন থাকে তারাই সংবিধানের দোহাই সবচেয়ে বেশি দেয়, আর যখন ক্ষমতার বাইরে থাকে তখন বলে যে সংবিধান তো থাকবে কিন্তু জনগণের স্বার্থটাই সবার উপরে। আপনি যদি দেখেন, আমার বন্ধু এখানে আছে, তিনি এমপি ছিলেন, তিনি একজন লমেকার, কিন্তু বাংলাদেশের এমপির কনসেপ্ট হয়ে গেছে যে তারা সবকিছু লিডার। স্থানীয় সরকারের অ্যাক্টিভিটিসে দেখে ল মেকিং সম্বন্ধে তারা খুব কম কন্ট্রিবিউট করে, কারণ ল যেভাবে পাস হয় বাংলাদেশে, তাদের যারা ল মেকার এমপি তাদের পার্টিসিপেশনের সুযোগ অনেক কম, যাই হোক সেটা অন্য চ্যাপ্টার। তো সেখানে বিএনপি, এই যে আমি যেটা বলতেছিলাম যে আওয়ামী লীগের দলীয় চরিত্রের ভিতরে আছে যে তাদের আন্ডারে মানে কোনো সুষ্ঠু নির্বাচন এখন পর্যন্ত হয় নাই। 73 থেকে যদি আপনি শুরু করেন, সেই আশঙ্কাটা টাইমের এখন প্রমাণ করা হয়েছে আওয়ামী লীগ, যার জন্য জনস্বার্থে আমাদের দল সেই সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা একটা মানুষ যাতে তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে, আনডিসপিউটেড আনকোয়েশ্চনেবল নির্বাচন যাতে হয়, সেই সিস্টেম এভলভ করতে হবে, এবং সেইটার দায়িত্ব যারা ক্ষমতাসীন তাদের উপর বর্তায়। সেইটার দায়িত্ব আওয়ামী লীগের উপর আরো বেশি বর্তায়, কারণ আওয়ামী লীগ নিজেদেরকে গণতন্ত্রের চ্যাম্পিয়ন বলে দাবি করে, অত্যন্ত পুরাতন একটা দল। 1949 এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে, তো তাদের বার্ডেন তো গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে সবচেয়ে বেশি। অথচ অন রেকর্ড যে টাইমের আগে তারা এই গণতন্ত্রকে তারা ডিস্টার্ব করেছে, বরং স্বৈরাচারী সরকারের পক্ষে তারা অনেক সময় কাজ করেছে। যেমন 1982-তে যে মার্শাল জারি করা হয়েছিল, সেই সময় বাংলা বাণীতে লেখা হয়েছিল যে তারা স্বাগত জানিয়েছিল। থামিয়ে দিতে হচ্ছে, একটি দর্শকের প্রশ্ন আছে, দর্শক কেটে গিয়েছে। জি হ্যাঁ, তো সেই জন্য বলছি যে বিএনপির অবস্থান এই জন্য আমি মনে করি সম্পূর্ণ সঠিক। আমি বিএনপির একজন মেম্বার হয়ে, এদেশের একজন নাগরিক হয়ে, আমি সুপ্রিম কোর্টের একজন লয়ার হয়ে বলছি যে আওয়ামী লীগকে এটা প্রমাণ করতে হবে যে তাদের আন্ডারে মানুষ ভোট দিতে পারবে, নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারবে, আগের রাত্রে ভোট হয়ে যাবে না, অথবা ভোট কেন্দ্রে কেউ দাঁড়ায় বলবে না যে এই জায়গায় আপনি ভোট দেন, না হলে এই প্রমাণটি আওয়ামী লীগ কিভাবে দিবে আমরা একটুখানি শুনে আসি জনাব তানভীর শাকিল জয়ের কাছ থেকে। ধন্যবাদ। আমি আসলে কয়েকটি বিষয়ে, যেহেতু আমার সহকর্মী বিজ্ঞ আলোচক কয়েকটি পয়েন্ট বললেন, সুতরাং সেই বিষয়ে একটু আপনার সাথে কথা বলা যাবে। দর্শকের একটি দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি পারভেজ আহমেদ সিরাজগঞ্জ থেকে বলছি। জি, আমার সরকার কাছে প্রশ্ন, যদি এই সরকারের আমলে সুস্থ নির্বাচন নাই হবে, তাহলে কুমিল্লা সিটি নির্বাচনে কিভাবে বিএনপি প্রার্থী জয়লাভ করলেন? ধন্যবাদ। প্রচন্ড রিলেভেন্ট একটি কোশ্চেন। জি, আমি কয়েকটি পয়েন্ট বলতে চাই। যেতে প্রথমে যেটি বলা হলো যে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সন্দেহ প্রকাশ করা, বা আওয়ামী লীগের অধীনে নাকি সুষ্ঠু নির্বাচন হয়নি। আসলে দর্শকই তো একটা জবাব দিয়ে দিলেন, আসলে এই জবাবটা আমি হয়তো দিতাম। ওনারা কিন্তু এর আগে 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের অধীনে কিন্তু ওনারা বিজয়ী হয়েছিলেন, যদিও নির্বাচনের বিকাল পর্যন্ত ওনাদের নেতৃবৃন্দ প্রেস কনফারেন্সে বলছিলেন যে অনেক কারচুপি হয়েছে এবং নির্বাচন বয়কটও করেছিলেন, কিন্তু রেজাল্টে দেখা গেল যে বিএনপি বিজয়ী হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনই তার প্রমাণ, এবং এছাড়াও স্থানীয় সরকার, উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, সকল নির্বাচনে কিন্তু বিএনপি অংশগ্রহণ করেছে, এবং সেখানে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপির অনেক প্রার্থী বিজয়ী হয়েছে। সুতরাং আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না, এটি আসলে মোটেই গ্রহণযোগ্য নয়। আর 15ই ফেব্রুয়ারির নির্বাচনের ইতিহাস কিন্তু বিএনপিরই আছে। বা ওনারা মার্শাল লর কথা বলছিলেন, মার্শাল ল প্রবর্তকিত বিএনপি, ওনাদের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনারাই তো মার্শাল ল, ওনারাই তো সামরিক শাসনের প্রতিষ্ঠাতা। সুতরাং
সেটি যদি ওনারা বলে থাকেন তাহলে আসলে কথা আছে যে উপর দিকে থুতু পড়লে নিজেদের গাইতে পড়ে, তো সেরকম অবস্থা হয়ে যাবে। আর এখানে হানা ভোটের কথা যদি আমরা বলি, সেটি বাংলাদেশে কারা প্রবর্তন করেছিল এটিও আমরা জানি। সুতরাং সুষ্ঠু নির্বাচন বা গণতন্ত্রের মানে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন আওয়ামী লীগের অধীনে হয় না, এটি সম্পূর্ণ আসলে অমূলক কথা। আর ভোটের কথা যদি বলা হয়ে থাকে, 14 ফেব্রুয়ারি 14 সালের নির্বাচনের আগে পোলিং অফিসার প্রিজাইডিং অফিসারদের পুড়িয়ে ফেলে যেরকম নারকীয় অবস্থা তৈরি করা হয়েছিল, সেটি কিন্তু বাংলাদেশে কোনো মতেই ভোটের সহায়ক অবস্থা তৈরি করে না। আপনি ভোট, হ্যাঁ উনি যে কথাটি বলেছেন আমি সমর্থন করি, যে ভোট কিন্তু আপনি বর্জন করতে পারেন, আপনি এটা গণতান্ত্রিক অধিকার, এটি কিন্তু সকল রাজনৈতিক, আমি মনে করছি যে আমি ভোটে অংশগ্রহণ করব না, এটি আমার গণতান্ত্রিক অধিকার, বা ভোটে অংশগ্রহণ করাটাও গণতান্ত্রিক অধিকার। আমি যদি ভোটে অংশগ্রহণ না করি, আমি জনগণকে আহ্বান জানাবো যে আপনারা ভোটে অংশগ্রহণ করবেন না, কিন্তু আমি কিন্তু বাধা দিতে পারি না। সুতরাং এটি কিন্তু কোনো মতেই রাজনীতির সঠিক ধারা হতে পারে না। আর ওনারা বিএনপি যদি 2014 সালের নির্বাচনে অংশগ্রহণ না করাটা যদি তাদের সঠিক সিদ্ধান্ত হতো, তাহলে কিন্তু আজকে এই 2019 সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন, তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট থেকে সরে এসে সহায়ক সরকার বলছেন, বিভিন্ন কথাবার্তা বলছেন, এই অবস্থায় কিন্তু তাদের পড়তে হতো না। যদি তারা সঠিক সিদ্ধান্ত নিতেন, জনগণই তাদের সাথে থাকতো, এবং জনগণ সাথে থাকলে বাংলাদেশে অনেক গণ অভ্যুত্থান হয়েছে, সেটিও তারা করতে পারতেন। সুতরাং সঠিক সিদ্ধান্ত যে ছিল না, সেটি তাদের বিভিন্ন সময়ে রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু সেটি প্রকাশ পেয়েছে। তবে আমি যেটি মনে করি যে অবশ্যই 2019 সালের নির্বাচনে একটি পার্টিসিপেটরি ইলেকশন ইনশাল্লাহ হবে। বিএনপি, আমরা অত্যন্ত আশাবাদী যে অংশগ্রহণ করবেন। বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বলছেন যে তারা অংশগ্রহণ করতে চান, এবং সেখানে নির্বাচন কমিশন শক্তিশালীকরণ সহ আরো যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো নিয়েও আলাপ আলোচনার সুযোগ আছে, এবং সেগুলো করলে আমি তো মনে করি যে অবশ্যই বিএনপিও আশাবাদী যে আমরা নির্বাচনে আসবে, এবং 2019 সাল বা তার আগে যে নির্বাচনটি হবে সেখানে অংশগ্রহণ করবে। আমি আপনার কাছে একটু আসতে চাই, প্রত্যেকটি রাজনৈতিক দলই কিন্তু মানে রাজনীতি করে জনগণের জন্য, রাজনীতিটাই কিন্তু জনগণ মুখর রাজনীতি। কিন্তু সেই জায়গায় যখন আমরা 5ই জানুয়ারির পরে দেখলাম কন্টিনিউয়াস 92 দিনের একটি আন্দোলন আমরা দেখলাম, সেটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, যেটি জয় সাহেব বলছিলেন? না, সেই আন্দোলনটা করা হয়েছে জনস্বার্থে, জনগণকে পুড়িয়ে মেরে আপনি জনস্বার্থে কিভাবে আন্দোলন? না, এই পুড়িয়ে মেরে এটার উপর একটা ডিসপিউটেড কোশ্চেন অফ ফ্যাক্ট, এটা বিচারাধীন। এবং সেই সময় আমরা দেখেছি যে ছাত্রলীগের অফিস থেকে পেট্রোল বোমা আবিষ্কার হয়েছে, পুলিশ স্টেশন থেকে পেট্রোল বোমা আবিষ্কার হয়েছে, এবং প্রোটেকশনের ভিতরে পুলিশ প্রোটেকশন 14 গ্রামে যে আক্রমণটা হয়েছিল সেটা পুলিশ প্রোটেকশনের ভিতরে ছিল। আপনার গাইবান্ধাতে যে আক্রমণটা গাড়ি পোড়া, সেটা তো বিচার চলছে। সেই জন্য বলছি যে এরা যারা করে থাকে সেটা সঠিক বিচার হওয়া উচিত, এবং বিচারের বিষয় নিয়ে আমাদের কথা বলা উচিত নয়, বিকজ এটা ম্যাটার, সাবজুডিস ম্যাটার। তবুও এই যে আমি যেগুলো বললাম যে সেইখানে এইগুলো তো পেপারই বের হয়েছে, পত্রিকায় বের হয়েছে, এবং আওয়ামী লীগের কোনো কোনো নেতা তখন বলেছিল যে বাকশালাইট আন্দোলন যেভাবে, নকশালাইট আন্দোলন যেভাবে দমন করা হয়েছিল, বিএনপির আন্দোলন সেইভাবে দমন করা হবে। তো এইটার সাথে কোনো সম্পর্ক আছে কিনা এটা ভবিষ্যতে একসময় বের হবে। অতএব একই কথার সাথে একমত, বিএনপির কোনো আন্দোলন এই পোড়াবার আন্দোলন না, মানুষ মারা আন্দোলন। বিএনপির আন্দোলন ছিল গণতন্ত্রের স্বার্থে, মানুষের ভোটাধিকার এস্টাবলিশ করার জন্য। আমি আবারও ফিরবো, আমি একটি বিরতিতে যাচ্ছি। দর্শক, একটি বিরতিতে যাচ্ছি, বিরতির থেকে ফিরে আবার আলোচনায় ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মন্ডলী, ফিরে এলাম বিরতির পরে। জনাব এম সারোয়ার, আপনি বলছিলেন, আপনার কাছে আমার একটি প্রশ্ন। গণতন্ত্র, বিএনপি শুয়ে বলছে যে বাংলাদেশে এখন গণতন্ত্র নেই, কিন্তু বাস্তবিক অর্থে আমরা দেখছি যে সব ধরনের গণতান্ত্রিক চর্চা কিন্তু বিএনপি করছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। সব ধরনের গণতান্ত্রিক চর্চা করছে না, তার আগে ছোট্ট দুইটা প্রসঙ্গ টেনে নেই। আমার ভাই পারভেজ সিরাজগঞ্জ থেকে একটা কোশ্চেন করেছিল, এবং আমার বন্ধু সেও সিরাজগঞ্জের, অতএব তার কোশ্চেনটা আমি তার অ্যান্সারে বলতে চাচ্ছি যে স্থানীয় সরকার নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন নয়। তো যে 5-6টা নির্বাচন সঠিক হয়েছে সেগুলো ঠিকই আছে, সঠিক হয়েছে। এটার কারণ হলো যে এখন আমি কালকে যেমন আরেকটা আলোচনায় বলছিলাম যে এখন আওয়ামী লীগের সম্ভবত স্ট্র্যাটেজি হলো যে স্থানীয় সরকার নির্বাচনগুলো তারা ইন্টারভেন করবে না, যে রেজাল্টই হোক, টু মেক এ গ্রাউন্ড টু প্রজেক্ট দিস থিং যে আমাদের আন্ডারে সঠিক নির্বাচন হয়। খেলাটা হ্যাঁ হতে পারে, বোঝাই যায়, এই যে মানে তো সেইখানে
এই যেটা সংসদ নির্বাচন হবে সেইখানে এই আশঙ্কাটা সংসদ নির্বাচনে প্রবাবলি দে উইল মেক ইট প্লে, সেই প্লে না হোক, সেই আশঙ্কা মিথ্যে হোক, সেইটি বার্ডেন আওয়ামী লীগের উপরে। নাও গণতন্ত্র, আপনি যে বলছেন গণতন্ত্র কিভাবে আছে, আজকে ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি বলছেন বাংলাদেশের কোনো গণতন্ত্র নাই। এরশাদ সাহেব তাদের বিশেষ দূত, এই দলের বিশেষ দূত, এই সরকারের বিশেষ দূত, সে বলছে গণতন্ত্র 100 মাটির নিচে। আচ্ছা তাদের কথা বাদ দেন, ব্রিটিশ একটা প্রতিনিধি দল আসছিল, তারাও এসে বলেছে যে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের মুখে। গণতন্ত্র এখন এমন জায়গায় গেছে যে সামরিক সরকাররা যখন সামরিক শাসন জারি করে তখন 2-3 বছর পরে একটা ঘরোয়া রাজনীতি করার সুযোগ দেয়। এখন ক্ষমতাসীনরা আওয়ামী লীগ এবং বিরোধী দলে যারা আছে তাদেরকে একটা ঘরোয়া রাজনীতির সুযোগ করে দিয়েছে, যার জন্য আপনারা সমালোচনা করতে পারেন যে বিএনপি প্রেস কনফারেন্স এবং প্রেস ক্লাব সংলগ্ন যে পলিটিক্স গুলো করে, এছাড়া উভয় কোথায়। আমি এই গত 2 সপ্তাহ আগে পটুয়ালে গিয়েছি, পটুয়ালে যে একটা হিসেবে যে এখানে যে টক শোতে কথা বলছেন, কেউ কি এটা তো ঘরোয়া পলিটিক্সের অংশ, এই একই কথা তো হলো। আপনি দেখেন 7 নভেম্বর বিএনপি সরবরাহ উদ্যান চেয়েছে, দেয় নাই, অথচ আওয়ামী লীগ করতেছে। আপনার 5ই জানুয়ারি দর্শকের তারপরে পহেলামে একটা জি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমি মোহাম্মদ কলিলুর রহমান বলছি। আমার প্রশ্ন করার রয়েছে যে উনি বললেন যে 5ই জানুয়ারি নির্বাচনে যে আন্দোলন ওনারা করেছেন নির্বাচনের আগে জনগণের স্বার্থে, ওনার কাছে আমার প্রশ্ন যে জনগণের স্বার্থে আন্দোলন করলেন, জনগণ কেন সম্পৃক্ত হয়নি? 1, 2 হলো জনগণের কি স্বার্থ ছিল? ধন্যবাদ। জি, আমি একটু আপনার কাছে আমি একটু আমরা একটু জয় সাহেবের কাছ থেকে ঘুরে আমি একটু আসি আপনার কাছে। উনি বলছেন যে গণতন্ত্র নিয়ে আমরা কথা বলছিলাম, উনি কিন্তু বলতে চাচ্ছেন যে গণতন্ত্র এখানে অনুপস্থিত, কিন্তু আমরা কিন্তু সর্বক্ষেত্রেই দেখছি গণতন্ত্র উপস্থিত এবং গণতন্ত্র চর্চা হচ্ছে। সে বিষয়ে আপনি কি যদি আসলে মানে এটি আসলে আমার নিজেরও বোধগম্য হলো না, উনি এই বিষয়টি বিশেষ করে ঘরোয়া রাজনীতি উন্মুক্তকরণের কথা বললেন, কিন্তু বিএনপি সহ সকল রাজনৈতিক দল কিন্তু সকল রাজনৈতিক কর্মসূচি সকল কিছু তারা পালন করছে। উনি এখানে স্থানের কথা বলেছেন যে হয়তো এই স্থানটি দেওয়া হয়নি, আরেকটি স্থান দেওয়া হয়নি, এটি কিন্তু আসলে সকল সরকারের সময় হয়ে থাকে। এরকম অনেক উদাহরণ কিন্তু 2001 সালের পরে আমরা কয়েক হাজার উদাহরণ দিতে পারবো যে যেখানে আমরা লোকাল মিটিং আওয়ামী লীগকে অনেক জায়গায় করতে দেওয়া হয়নি, আইন শৃঙ্খলার কথা বলে 144 ধারা জারি করে বা এরকম। কিন্তু তাদের সভা সমাবেশ আলোচনা সভা হয়তো একটা উন্মুক্ত স্থানে তারা সভা করছেন বা হয়তো অনেক সময় ইউনিভার্সিটিতে যা সভা করছেন। সুতরাং রাজনীতি বা গণতন্ত্রের পরিবেশ কিন্তু পুরোপুরি উপস্থিত আছে এখানে। উনি ডক্টর কামাল হোসেন সাহেবের কথা বললেন, সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের কথা বললেন। এখন এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম কিন্তু হতে পারে, কিন্তু ডক্টর কামাল হোসেন যে এই কথাটি বলছেন, খোলা মনে বলছেন, উন্মুক্ত ভাবে বলছেন, বা হোসেন মোহাম্মদ এরশাদ তিনি সাবেক রাষ্ট্রপতি, তিনি যে কথাগুলো বলছেন ওপেনলি বলছেন, এটি কিন্তু প্রমাণ করে যে গণতন্ত্র উপস্থিত। যদি এই পরিস্থিতি না থাকতো, উনি তো 1/11 নিশ্চয়ই দেখেছেন, তখন কি রাজনৈতিক পরিস্থিতি ছিল, তখন কাউকে কথা বলার সঙ্গে সঙ্গে তুলে নিয়ে যাওয়া হতো। সেই পরিস্থিতি আর এখনকার যদি কথা বলার কারণে কেউ নিগৃহীত হচ্ছেন এরকম কিন্তু হচ্ছে না। আর পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা বা বিদেশিদের এসে নসিহত করার কথা যদি বলা হয়ে থাকে তাহলে তো এর বিরুদ্ধে ভুরি ভুরি উদাহরণ দেওয়া যায়। আমরা কয়েকদিন আগে উনি যে ব্রিটিশ প্রতিনিধি দলের কথা বললেন, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এসেই তো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, সেখানে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন বিভিন্ন কর্মসূচি নিয়ে কথা বলেছেন। গণতান্ত্রিক পরিবেশ যে বিদ্যমান তার সব থেকে বড় উদাহরণ হলো বাংলাদেশে অত্যন্ত সফলতার সঙ্গে কয়েকদিন আগে আইপিইউ সম্মেলন কিন্তু হয়ে গেছে, এবং সেখানে প্রায় সকল গণতান্ত্রিক দেশের সংসদ সদস্য তাদের স্পিকাররা উপস্থিত ছিলেন, এবং সেখানে কিন্তু তারা শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বিভিন্ন রেজলিউশন যেখানে গ্রহণ করা হয়েছে, মানে বিশ্বের 95% দেশের প্রতিনিধিরা এসেছিলেন কিন্তু, এবং সেখানে সম্মেলনে দর্শক আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনার নাম? আমি চট্টগ্রাম থেকে সুমিত বলছিলাম। জি, আমার একটা প্রশ্ন বিএনপির বন্ধুর কাছে, যে উনি গণতন্ত্রের কথা বলছেন, তো কি কি বিষয়, কি ধরনের গণতন্ত্র কাজ করলে বর্তমান সরকারে তাহলে ওনাদের জন্য গণতন্ত্রটা হবে? আর আমরা তো ডক্টর কামাল হোসেন সাহেব উনি বলছেন, ডক্টর কামাল হোসেনের সঙ্গে যখন ডক্টর কামাল হোসেন সাহেব ফর্ম এসেছেন তখন আমরা ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, আমরা তখন থেকে দেখে আসতেছি। তো এই বয়সে এখন উনি তো অনেক বলতেছে, তাই ওনার প্রশ্ন থেকে কি কি বিষয়ে কাজ করলে এই সরকারে বিএনপির জন্য গণতন্ত্র হবে?
আমরা তো গণতন্ত্র ভোগ করতেছি, কিন্তু আমাদের জন্য, বিএনপির জন্য কিভাবে গণতন্ত্র হবে? ধন্যবাদ। জি জি, না আমি তো যেটি বলছিলাম, যে কথাটি আসলে ওখানে প্রশ্নকর্তাও বললেন, যে আসলে রাজনৈতিক কর্মসূচি ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে পালন করাটাই কিন্তু একটি দেশের গণতান্ত্রিক রীতিনীতির প্রধান পরিচয়। সেক্ষেত্রে 2015 সালে যে জ্বালাও পোড়াও, যে আগুন সন্ত্রাস বিএনপি জামাত জোট করেছিল, হ্যাঁ, তারপরে কথাটি তো ব্যারিস্টার সারওয়ার বলতে চাচ্ছেন সেটি জনগণের জন্য তারা আন্দোলন করেছেন। না, জনগণের জন্য যদি আন্দোলন করতেন, দেখুন এর আগে কিন্তু একজন প্রশ্নকর্তা, তিনি কিন্তু বোধহয় ফোন করেছিলেন সিরাজগঞ্জ থেকে, উনি কিন্তু এই কথাটি একটা প্রসঙ্গে টেনে এনেছেন। আজকে আপনি যদি জনগণের জন্য একটি আন্দোলন করেন, সেটিতে কিন্তু জনসম্পৃক্ততা আজকে হোক বা কালকে হোক হবেই। কিন্তু আমরা 90-এর গণ আন্দোলন দেখেছি, তার আগে বিভিন্ন, আমরা 15 ফেব্রুয়ারির নির্বাচন, যে নির্বাচনটি বিএনপি করলো, যে নির্বাচন আওয়ামী লীগ বয়কট করেছিল, এবং সেটিতে জনসম্পৃক্ততা ছিল জন্যই কিন্তু 1 মাসেরও কম সময়ের মধ্যে সরকারের কিন্তু পতন ঘটে গেল। আজকে যদি ওনারা সেই আগুন সন্ত্রাস বা সেই কাজগুলো জনগণের কোন স্বার্থে তারা করলেন, যে জনগণের জন্য রাজনীতি করছেন, সেই জনগণকে যদি পুড়িয়ে মারা হয়, আজকে ওনারা বলছেন যে এটি সাবজুডিস বিষয়, এটি বিতর্কিত বিষয়, এটি সিদ্ধান্ত না, কিন্তু এটি তো আসলে পত্রপত্রিকা সব জায়গায় এসেছে। কোন দলের ছাত্র নেতাদের বাসা থেকে বোম উদ্ধার করে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, বা কোন মহাসড়কের পাশে শিবিরের একটি বড় আস্তানা থেকে ক্রমান্বয়ে মহাসড়কের উপর আগুন সন্ত্রাস চালানো হয়েছে, এগুলো কিন্তু পত্র পত্রিকা মিডিয়া সবাই এসেছে, এবং সকল মিডিয়াতে এসেছে। এটা এমন না যে শুধু মোহনা টেলিভিশনে আসছে বা আওয়ামী লীগের সমর্থন করছে এমন কোনো মিডিয়াতে আসছে। সুতরাং আমার কথা হলো, জনগণের জন্য রাজনীতি করলে সেটি তো জনগণের উপকারই হতে হবে, এবং জনগণ কিন্তু সেটা স্বীকৃতি একসময় দেবে, এবং জনগণ কিন্তু আপনার পক্ষে থাকবে। আজকে ওনাদের রাজনীতি যে জনগণের বিপক্ষে, সেই কারণেই কিন্তু 2014 সালের নির্বাচন বয়কট করে ওনারা একবার পিছিয়ে গেলেন, 2015 সালে আগুন সন্ত্রাস করে কিন্তু বিএনপির রাজনীতি আজকে দেখুন, তারপর থেকে আজকের রাজনীতি বিএনপির দেখুন তারা কি অবস্থানে আছে। এটাতেই আমি এবার আপনার কাছে ফিরবো, তবে আমি একটা বিরতিতে যাব। আমি দর্শক, আমি একটি বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে আবার আলোচনায় ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মন্ডলী, ফিরে এলাম বিরতির পরে। জনাব এম সারওয়ার সাহেব, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আজ 5ই মে, আমরা আজ থেকে বেশ কয়েক বছর আগে কিন্তু এই তারিখে হেফাজত ইসলামের একটি তাণ্ডব দেখেছি, এবং সেই তাণ্ডবে আপনি যে দলটি করেন, সেই দলটির চেয়ারপারসনকে আমরা একটা সময় দেখলাম যে তিনি ঢাকাবাসীকে আমন্ত্রণ জানিয়েছিলেন এদের সাথে যুক্ত হওয়ার জন্য। সেইটিকে আপনি কিভাবে বিচার করবেন, বা হেফাজতের তখনকার আন্দোলনকে আপনি কিভাবে বিচার করবেন? 2013-তে, জি 2013-তে ঘটনা ঘটেছে। তার আগে আমি 2-3টা কোশ্চেন আসছে, সেগুলো একটু উত্তর দেই। আমি এই প্রসঙ্গে যাই। হ্যাঁ, এর উত্তর না দিলে তো সেটা থাকবে, এবং আমি বলবো আপনি আম্পায়ার হিসেবে নিউট্রালিটি মেইনটেইন করবেন। হ্যাঁ, এট ইজ টাইম 18-20 হোক, সেটা যেন 12-20 না হয়। না, একবার যে বিএনপির আন্দোলনটা যে জনস্বার্থে ছিল, সেটা একটা উত্তর জানতে চেয়েছিল। আমি ব্যক্তিগতভাবে সেটা এইভাবে বিবেচনা করি, দেখেন, জনগণের প্রতি যদি কমিটমেন্ট না থাকে, তাহলে একটা সরকার আইন ভঙ্গ করে 5 বার বিদ্যুতের দাম বাড়াতে পারে। জনগণের সাথে যদি জবাব দিতে না থাকে, তখন তারা যে কোনো কিছু করতে পারে। সর্বশেষ দেখেন যে গতকালকে রিপোর্টে বেরিয়েছে 6,06,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। শুধু 1 বছরে 2014-তে 74,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। আজকে জনগণের কাছে যদি জবাব দিতে থাকে, তাহলে কখনো একটা দেশে এরকম ঘটতে পারে না। মানে আমি ছোট দিয়ে একটা উদাহরণ দিলাম, আমি আপনাকে অন্তত 34টা সেক্টর বলতে পারি যেখানে আমার ভাই যেটা বলতেছে যে উন্নয়নের চরম শিখরে। আমরা আসলে উন্নয়ন, একটা সরকার যে কোনো ফরম্যাটে থাকলেই উন্নয়ন হয়, কিন্তু সেই উন্নয়নটা কতটুকু উন্নয়ন এবং কতটুকু দুর্নীতি, সেটা অনেকভাবে আলোচনা হয়েছে। বাংলাদেশে যে ফ্লাইওভার গুলো হয়েছে অথবা রাস্তা হচ্ছে, এর কস্ট ইন্ডিয়ার চেয়ে 3 গুণ বেশি। আপনি উদাহরণস্বরূপ পদ্মা সেতুতে প্রথম বাজেট ছিল 10,000 কোটি টাকা, সেটা এখন 32,000 কোটিতে এসে ঠেকেছে। হয়তো দাম কিছুটা বেড়েছে, কিন্তু এইটাই কতখানি আজকে অনেকেই বলে থাকে এখানে যদি বিদেশি সম্পৃক্ত থাকতো, ওয়ার্ল্ড ব্যাংক যদি এখানে সংযুক্ত থাকতো, তাহলে হয়তো এতটা কস্ট হতে পারতো না। আপনি মগবাজার ফ্লাইওভারের কথাই ধরেন, যেটা প্রথম বাজেট ছিল 378 কোটি টাকা, সেইটা এখন 1200 কোটিতে এসে ঠেকেছে। এই জনগণের সাথে যদি জবাব দিতে থাকতো, তাহলে এইগুলো হয়তো বা হতো না। এই জন্যই যে জনগণ যদি আজকে পরিপূর্ণভাবে যদি গণতান্ত্রিক সরকার থাকতো, তারা যখন বুঝতো যে 5 বছর পরে জনগণের কাছে আমার যেতে হবে, তখন এরকম জনস্বার্থবিহীন এই সিদ্ধান্ত নিতে তারা ভয় পাইতো অথবা চিন্তা করতো। এবং জনগণ যখন দেখছে যে জনগণ আমাকে ভোট দেবে না, তখনই আগের রাত্রে ভোট কমপ্লিট হয়। এই জন্যই বিএনপির আন্দোলন ছিল জনস্বার্থে। স্বার্থটা কি? গণতান্ত্রিক সরকার থাকলে
তারা যুক্তিসঙ্গত এবং জনস্বার্থী সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এইটি হচ্ছে গণতন্ত্রের মূল স্পিরিট। এখন আপনি যেটা বলছেন হেফাজত, দর্শকের প্রশ্ন আছে। দর্শক আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, আমি জাকির বলতেছি সিরাজগঞ্জ থেকে। জি আমি একটা প্রশ্ন, ওনারা এখন দলীয় সরকারের অধীনে থেকে সরে এসে এখন একটা সহায়ক সরকার পাচ্ছে, আসলে এটা রূপরেখা কেমন? আর আমার ওই যে জয়সারের কাছে একটা প্রশ্ন, যে আমাদের সিরাজগঞ্জ আসলে নদী, যমুনা নদী কবলিত এলাকা, প্রতি বছরই সরকার পর্যাপ্ত পরিমাণ অর্থ বরাদ্দ দিচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে যমুনার নদীতে ভেঙে অনেক গ্রাম নদী ভাবে চলে যাচ্ছে। এটার একটা মানে সমাধান করা যায় কিনা? ধন্যবাদ। বলছিলেন না, সেটাই বললাম যে আপনি যে রূপরেখার কথা বললো যে ভাই সিরাজগঞ্জ থেকে, রূপরেখা 10 তারিখ একটা রূপরেখা দেওয়া হবে। আমরা যতটুকু জানি যে 10 তারিখ একটা ভিশন 2030 সেইগুলোকে, যে আমাদের দেশের মানুষ কি আকাঙ্ক্ষা এবং কিভাবে একটা সরকার চলা উচিত এবং সহায়ক সরকার একটা রূপরেখা সম্ভবত সেখানে আসবে। সো আমার ভাইকে বলবো সেই পর্যন্ত অপেক্ষা করেন। নিশ্চয়ই পলিটিক্যাল পার্টির একটা দায়িত্বের ভিতরে আসে, যদি কোনো সমস্যা বলে সেইটা সমাধানটা কোন পথে হওয়া উচিত তাদের বিবেচনায় সেইটাও অবশ্যই প্রপোজাল রাখা উচিত। আপনার কাছে আবারও ফিরবো জনাব তানভীর শাকিল জয়। ওনার কাছে আমি একটি প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম যে আমরা গত 2013 সালে কিন্তু হেফাজত ইসলামের একটি তাণ্ডব দেখেছি ঢাকা শহরে, এবং তারা কিন্তু সে সময় তারা বলছে ইসলাম হেফাজত করছে, কিন্তু তারা সে সময় আমরা দেখেছি যে ইসলামের যত ধরনের অপব্যাখ্যা আছে তারা সে সময় দিয়েছে। তারা কোরআন শরীফ পড়ানো থেকে শুরু করে সবকিছু তারা করেছে। এমনকি সেই সময় কিন্তু আমরা দেখেছি যে বিএনপিকে তাদেরকে সমর্থন দিতে দেখেছি। সেই বিষয়টিকে যদি আপনি একটু আলোকপাত করেন, আজ সেই 5ই মে আবারও এত বছর পরে এসে সেই জিনিসটাকে যদি আপনি। জি, হেফাজতের কথায় আসার আগে আমি দু একটি বক্তব্য ব্যারিস্টার সারোয়ার সাহেব যেটি বললেন যে এখানে উন্নয়ন এবং দুর্নীতির কথা তিনি বলেছেন, এবং তিনি বিভিন্ন সেক্টরে এবং এই কথাটিও বলেছেন যে সরকার থাকলে উন্নয়ন হবেই। এটি কিন্তু বাস্তব কথা, সরকার থাকলেই উন্নয়ন হবে, কিন্তু সেটি কিন্তু আমরা 2001 সাল বা তার আগে কিন্তু দেখিনি। 2001 সালে কিন্তু আমরা দেখিনি। আসলে উনি তো 34টি সেক্টরের কথা বললেন, এতগুলো বলতে গেলে তো সময় লাগবে। আমি শুধু একটা সেক্টরের উদাহরণ দিই। উনি বিদ্যুতের দাম বাড়ানোর কথা বললেন। এই সরকার 5 বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। বিদ্যুতের দাম কিন্তু ওনাদের সরকারের সময় একাধিকবার বাড়ানো হয়েছে। এই সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে বিদ্যুৎ উৎপাদন করে, এবং বিদ্যুতের উৎপাদনের পিছনে যে একটি ইনভেস্টমেন্ট আছে সকল কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু তো হবে না। আজকে যে বিদ্যুতের কথা বলা হচ্ছে, 2001 সালে 1996 থেকে 2000 সাল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রথমবারের সরকার যে বিদ্যুৎ রেখে গিয়েছিল যত মেগাওয়াট, 2006 সালে এসে যখন বিএনপি ক্ষমতায় দেখে গেল তখন কিন্তু সেই মেগাওয়াট কমে গিয়েছিল। এবং এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু তথ্যপাত্র থেকে উনি ঘেটে বের করতে পারবেন। সুতরাং বিদ্যুতে আজকে দেখুন, আমি সিরাজগঞ্জের মানুষ, হ্যাঁ, আমি শুধু একটা ছোট্ট উদাহরণ দিতে চাই, কাউকে ছোট বড় করো নাই। সিরাজগঞ্জে থেকেই কিন্তু সেই সময় বিদ্যুতের মন্ত্রী ছিল, অথচ সেই সিরাজগঞ্জেই সেই 5 বছরে বিদ্যুতের অবস্থা সব থেকে শোচনীয় অবস্থায় চলে গিয়েছিল। সুতরাং উন্নয়নের কথা যদি বলা হয় সরকার থাকলেই উন্নয়ন হবে, সেটার প্রমাণ তো ওনাদের সরকার রাখতেই ব্যর্থ হয়েছিল। আজকে পদ্মা সেতুর কথা বলা হচ্ছে, পদ্মা সেতুর কথা বললে আমরা যদি কথা বলা শুরু করি তাহলে কিন্তু কারোরই মুখ লুকানোর জায়গা থাকবে না। আজকে পদ্মা সেতু নিয়ে কি ষড়যন্ত্র হয়েছে, বিশ্বব্যাংক কিভাবে আমাদের হেয় করার চেষ্টা করেছে, এবং যখন হেয় করার চেষ্টা করেছে সেই বায়বীয় দুর্নীতির কথা বলে, যেটি পরবর্তীতে বাংলাদেশের কোর্ট কিন্তু বলেনি, বিদেশের কোর্টেই প্রমাণ হয়েছে যে দুর্নীতি হয়নি, এবং সেখানে কারা ইন্ধন দিয়েছে এবং তাদেরকে বিএনপি সরাসরি সমর্থন দিয়েছে। এবং যখন কানাডার কোর্টে যখন এটা প্রমাণিত হলো, তারপরেও আমরা বিশ্বাসের সাথে রক্ষা করলাম যে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে কিন্তু সেই জিনিস অস্বীকার করা হচ্ছে। আজকে পদ্মা সেতু বাংলাদেশের টাকায় করে সারা জাতি যেখানে গর্বিত, সেখানে পদ্মা সেতুর দুর্নীতির কথা আবারও যদি ওনারা বলেন, সেটিতে কিন্তু আসলে ওনারা নিজেরাই জনগণের সামনে কিন্তু হেয় প্রতিপন্ন হবেন। আর সব থেকে বড় কথা যে বিভিন্ন প্রকল্পে আজকে ফ্লাইওভারের কথা বলা হচ্ছে, আজকে শুধু ফ্লাইওভারের কথা কেন, আমরা দেখেছি যে একটি গ্রামীণ অবকাঠামো সড়ক নির্মাণ করতে গেলেও আজকে 2005 সালে যদি কাজ শুরু করা হয়, সেটি যখন 2009 সালে শেষ হয় তখন কিন্তু যে প্রাক্কলিত ব্যয় থাকে সেটি কিন্তু থাকে না। আসলে এটি কিন্তু বিভিন্ন দ্রব্য মূল্য বৃদ্ধি অনেক কিছুর কারণে বেড়ে যায়। সেখানেও যদি কোনো ফাঁকি থাকে বা কোনো কিছু থাকে সেটা কিন্তু পরে প্রমাণিত হবেই। আর আজকে
হেফাজতের কথা যেটি বলা হচ্ছে যে এটি তো বাংলাদেশের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে সবথেকে কলঙ্কিত অধ্যায়। শুধু আমি বলবো যে হেফাজতে ইসলাম, হেফাজত এই ইসলামকে হেফাজত করার কথা বলে ইসলামকে যেভাবে অপমানিত করেছে, কলঙ্কিত করেছে, আমাদের পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ পুড়িয়ে বাইতুল মুকাররমের সামনে আগুন দিয়ে সারা ঢাকা শহরকে, অর্ধেক শহরকে তাণ্ডবে পরিণত করে যা করেছিল, সেটি কিন্তু আসলে ওই সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেদিন যে বীরত্বের সাথে সেটি থেকে দেশবাসীকে রক্ষা করেছিলেন, সেটি জাতি চিরদিন স্মরণ রাখবে, চিরদিন স্মরণ রাখবে। এবং এখানে সব থেকে যে দুঃখজনক বিষয়, আমি আমাদের আমি শেষ করে দিই, এক সেকেন্ডে শেষ করবো যাতে পরে উনি বলতে পারেন, যে বাংলাদেশের একাধিকবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সেদিন সরাসরি হেফাজতের পক্ষে জনগণকে আসতে বলেছিলেন। এই যে আমি যে আগে কয়েকটি কথা বললাম না, আত্মঘাতী সিদ্ধান্ত, সেই আত্মঘাতী সিদ্ধান্তের এটিও কিন্তু ছিল, যেটি পরে কিন্তু প্রমাণিত হয়েছে। ধন্যবাদ। দর্শক, আমি একটি শেষ পর্বের বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মন্ডলী, ফিরে এলাম বিরতির পরে। জনাব এম সরওয়ার, আপনার কাছে আসতে চাই, আপনি যদি হেফাজত আন্দোলন নিয়ে যেটি বলছিলেন তানভীর শাকিল জয়, এই বিষয়ে যদি আপনি একটু যুক্ত করতে চান। না, এটা আমি এতটুকু বলবো, আমরা একদম শেষ পর্যন্ত হেফাজত যে আমাদের দলের অবজেক্টিভস এর সাথে যারাই একমত পোষণ করবে তারা যে কোনো দলের সাথে অ্যালাই হতে পারে, সেই হিসেবে হেফাজত যে কারণে তখন আসছিল সেটা মনে হয়েছিল তারা জনস্বার্থে আসছে, এই দেশের সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আসছে, তখন বিএনপি তাদেরকে সমর্থন দিতে হবে এবং এটা দোষের কিছু না। কিন্তু আমরা যখন দেখি যে একটা কথা আছে না যে শ্যাম করলে লীলা আর রাম করলে সেটা দোষের, হ্যাঁ, তো বিএনপি যখন এইগুলো করে তখন সেটা অনেকেই বাঁকা চোখে দেখা চেষ্টা করে। কিন্তু আমরা তো এটা অন রেকর্ড দেখতে পাই যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট প্রার্থী গোলাম আজমের কাছে ব্লেসিং আনতে গিয়েছিল। আমরা এটাও দেখেছি যে খেলাফত মজলিস নামে একটি পার্টির সাথে যারা এই দেশে ইসলামিক ল কায়েম করতে চায় তাদের সাথে একটা ক্ষমতায় যাওয়ার জন্য এগ্রিমেন্ট করেছিল, পরে প্রচন্ড সমালোচনার মুখে সেই এগ্রিমেন্ট বাতিল করা হয়েছে। আমরা এটাও দেখতে পাই যে এখন হেফাজত আওয়ামী লীগের বন্ধুতে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ এটাই পলিটিক্যাল গেম। হ্যাঁ, এখন এখান থেকে যদি কেউ অ্যাডভান্টেজ নিতে পারে সে নেবে, আমি এতটুকু বলবো। আর তারা যদি তাণ্ডব চালিয়ে থাকে সেটা তো বিচার হচ্ছে, আজকে এটা নিউজে আছে। কিন্তু আমি যেটা প্রথম আগে বলছিলাম যে এই লেটস টক অ্যাবাউট দিস মানি লন্ডারিং, যে আমরা কোথায় যাচ্ছি। একটা দেশের বাজেটের, দুইটা জাতীয় বাজেটের টাকা যদি বিদেশে পাচার হয়ে যায়, আপনি মোদি যে ক্ষমতা আসে, দেখেন মোদি একটা হিন্দুত্ববাদী নেতা, তাকে আমেরিকার ভিসা বন্ধ করে রাখা ছিল, যার বিরুদ্ধে 300 মুসলমান হত্যার অভিযোগ রয়েছে। সেই লোকও কেন ক্ষমতা আসছে জানেন আপনি? দুইটা কোয়ালিটি, এক নম্বর হচ্ছে সততা, দুই নম্বর হচ্ছে রাজনৈতিক গুণাবলী। কারণ তার স্টেট, সে এই হিন্দুত্ববাদী হওয়ার পরেও তার স্টেট কিন্তু সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হয়েছে। আর আপনি যদি চাইনিজ লিডারশিপ দেখেন, সেখানে কিন্তু নেতৃত্বের কোয়ালিটিটা এমনভাবে তাদেরকে শেখে আনা হয় যে হি বিকাম এ ট্রু লিডার। তারা দেশকে যেভাবে, একটা কথা কি যে একটা দেশ যেভাবে চলুক, যে ফরম্যাটেই চলুক, দেশের সুশাসন আছে কিনা, ন্যায় বিচার আছে কিনা, সেইটা হচ্ছে সবচেয়ে মূল কথা। আপনি দেখেন ডেভিড ক্যামেরুন যে কথা বলে গেছে, এই কথা তো সবাই বলবে। আপনার গণতন্ত্র তো একটা ভোট না, শুধু গণতন্ত্র হয়েছে হাউ ইউ অ্যাক্ট বিটুইন টু ইলেকশন। ইলেকশন তো অবশ্যই বড় ফ্যাক্টর, কিন্তু হাউ ডু ইউ অ্যাক্ট বিটুইন দ্য ইলেকশন পিরিয়ড। টাকা পাচারের ব্যাপারটা যেটা আপনি দেখেন, এই টাকা পাচারের যে একটা কথা আমরা অনেকবার বলেছি, আবার বলি যে ঢাকাতে আপনি দেখেন যে একটা কোঅপারেটিভ সোসাইটি আছে, সেটার নাম হচ্ছে ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ সোসাইটি, ব্যাংক লেখা আছে। এই ব্যাংকে ইতিমধ্যে নাকি খবর বেরিয়েছে তারাই এখান থেকে 350 কোটি টাকা পাচার করেছে মালয়েশিয়ায়। আপনি দেখেন এই অর্থমন্ত্রী এই জন্য বলে না যে অনেক সময় ওল্ড ইজ গোল্ড, ফাইন আছে, কিন্তু সেই ওল্ড যদি এমন হয় যে কোনো কিছু মনে রাখতে পারে না, কাজ করতে পারে, অর্থমন্ত্রী এই ধরনের একজন, অনেকে ফান করে বসে ভদ্রলোক, আমি তাকে শ্রদ্ধা করি, কিন্তু এই ধরনের ওল্ড হ্যাগার্ড আবার কোনো অ্যাকশন নিতে পারে না। যে ঢাকা শহরে একটা কোঅপারেটিভ সোসাইটি 3টে আইন ভঙ্গ করে কিভাবে ব্যাংক ব্যবহারকারীরা জনগণের সাথে প্রতারণা করে, এবং যে কোনো মুহূর্তে এই ব্যাংক একটা ডেস্টিনি ওই হাই কোম্পানি হয়ে যেতে পারে। একটা রাজধানী শহরে একটা দেশ কতটুকু আইনবিহীন ভাবে চলতে পারে, সেইটা এই ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক একটা বড় উদাহরণ।
তানভীর শাকিল জয়। জি, আমার তো শেষ করে ফেলতে হবে, যেহেতু আমি সংক্ষেপে দুই একটা পয়েন্ট বলে শেষ করি। হেফাজতের কথা যেহেতু আসলো, এবং আমি ওনাকে ধন্যবাদ জানাই, উনি এই পয়েন্টগুলো তুলবেন আমি চাচ্ছিলাম যাতে আমি জবাব দিতে পারি। হেফাজতের বিষয়ে যেটি বলা হয়েছে, এবং আওয়ামী লীগ কোনো সময় ধর্মকে নিয়ে রাজনীতি করে না, এবং সেটিরই প্রমাণ কিন্তু হেফাজত দিয়ে আমরা দিয়েছি। দেখুন, হেফাজত যখন দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ধ্বংসাত্মক কার্যক্রম করেছে, তখন কিন্তু সরকার দৃঢ় অবস্থান নিয়েছে। কিন্তু আজকে যে কথাটি বলা হচ্ছে যে হেফাজতের সাথে বন্ধুত্ব, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ক্লিয়ার করেছে এটা হেফাজতের সাথে বন্ধুত্ব না। আজকে কওমি মাদ্রাসা ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা, যেটি যুগের পর যুগ অবহেলিত থেকেছে, যেটির দাবি দাওয়া আমাদের আলেম সমাজ দীর্ঘদিন ধরে করেছে, যে এই সমাজের একটি মূল অংশ কওমি মাদ্রাসা ভিত্তিক, তারা কিন্তু চাকরি, সুযোগ সুবিধা সকল কিছু থেকে বঞ্চিত ছিল, কারণ তাদেরকে মূল শিক্ষা পদ্ধতির মধ্যে আনা হয়নি। সেই দাবিটি কিন্তু জননেত্রী শেখ হাসিনা পূরণ করেছেন। এটির সাথে কিন্তু হেফাজত এই দাবি করলো কি করলো না, এর সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। এবং এখানে খেলাফত মজলিসের কথা আসলো, দেখুন এখানে ইসলামী আইনের কথা যেটা বলা হচ্ছে, আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু 2008 সালের নির্বাচন থেকে এখন পর্যন্ত বলেছেন যে আওয়ামী লীগ সরকারের সময় কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না, এবং সেটি কিন্তু ছিল খেলাফতের সাথে আমাদের ঐক্যের প্রধান অস্ত্র, প্রধান বিষয়, এবং সেটি কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। মানি লন্ডারিং এর কথা বলা হচ্ছে, এটি আসলে আমি তো বলবো যে কোনো অবস্থায়, যে কোনো সরকারের সময় মানি লন্ডারিং একটি বড় সমস্যা। জি জি, এবং এটি কিন্তু আজকে আমি মনে করি যে শুধুমাত্র আওয়ামী লীগ বা একটি বিশেষ দলের সমস্যা নয়, যদিও আজকে উনি যে দলের প্রতিনিধিত্ব করছেন সেই দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু মানি লন্ডারিং কেস আছে, এবং সেই কেসে হাজিরা দিতেও কিন্তু ওনারা আসছেন না, পালিয়ে বেড়াচ্ছেন। সুতরাং মানি লন্ডারিং কোন সময় হয়েছে, মালয়েশিয়াতে কোন সময় বাংলাদেশ সব থেকে বেশি সেকেন্ড হয়েছে, এই তর্কে না যে আমার মতে যে সকল দলের এই বিষয়টাতে অবশ্যই একমত হওয়া উচিত যে বাংলাদেশে মানি লন্ডারিংটা চিরতরে নির্মূল করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব তানভীর শাকিল জয়, ধন্যবাদ ব্যারিস্টার সারওয়ার, আপনাদের দুইজনকেই মোহনাতে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা চাই, আমরা আজ আলোচনা করছিলাম রাজনীতি, আদর্শ এবং বনাম ক্ষমতা। আমরা ক্ষমতায় থাকতে যাতে রাজনীতিকে অপব্যবহার না করি, রাজনীতি যেন একটি পরিপূর্ণ সুষ্ঠু রাজনীতিতে যেন আমরা প্রবেশ করতে পারি, সেই প্রত্যাশা আমরা রাখি। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। শুভরাত্রি।